আর্কিটেকচার একটা এমন প্রফেশন যেই ফিল্ডে কিন্তু অনেক রেসপেক্টেবল অ্যান্ড এটার জন্য কিন্তু একটা হাই স্পেকের পিসি সবসময় দরকার হয়। আমাকে অনেক যারা অ্যাসপায়ারেন্ট আর্কিটেক্ট হবে বা এখন হচ্ছে বা প্রফেশনাল জব ফিল্ডে ঢুকতেছে বা মোটামুটি প্রফেশনাল গ্রেডে কাজ করতেছে, তারা আমাকে বলে যে ভাই একটা এমন পিসি বিল্ড করেন যেটাতে ক্যাট সফটওয়্যারগুলো আছে, তারপরে ভিরে, লুমিয়ন, স্কেচআপ, তারপর D5 এই ধরনের সফটওয়্যারগুলোতে মোটামুটি আরামসে কাজ করা যাবে। আর্কিটেকচার এমন একটা পেশা যেখানে কিন্তু আপনার যে রিগটা সেটাকে অনেক পাওয়ারফুল হতে হয়। আজকে আমরা এক্স্যাক্ট 2 লক্ষ টাকা একটা এমন বিল্ড করব যেটাতে আমরা যারা আর্কিটেকচারটাকে পেশা হিসাবে নিচ্ছে তারা কিন্তু যাতে একটা ভালো সাপোর্ট পায় অ্যান্ড আমরা বেঞ্চমার্কে ছড়াছড়ি থাকবে, দেখবো যে এই পিসিটা কতটুকু পার্সু করতে পারতেছে, কতটা ক্যালিবার মেনটেন করতে পারতেছে। তো দেরি না করে চলুন যাওয়া যাক। আমি আছি অনুরাগ, দেখা যাক আমাদের 2 লক্ষ টাকা আর্কিটেকচার বিল্ডটা আজকে কেমন হয়। আজকে বিল্ডের প্রথমে বিল্ডের যেটা একদম ব্রেইন সেটা নিয়ে একটু কথা বলি। সেটা আমাদের ইন্টেলের Core i5 14600K। আগের জেনারেশনের 13 জেনারেশন যে 13600K বা TF আছে ওইটারই কিন্তু একটা ডিরেক্ট সাকসেসর, তেমন কোনো আপডেট নেই এটাতে। বলতে গেলে কিছুটা ক্লক স্পিড বাড়তি ছাড়া সব আর্কিটেকচার বলেন বা কোর সংখ্যা বলেন সবই সেম। বাট তারপরেও 34,500 টাকা দামের এই 14600KF কিন্তু আমাদের বিল্ডের জন্য একটা ওয়েল কেপেবল চয়েস হওয়ার কথা, স্পেশালি এটার মাল্টিকোর পারফরমেন্সের জন্য। 3.5 GHz বেস ক্লক স্পিড অ্যান্ড মোটামুটি কিন্তু 5.3 GHz পর্যন্ত সাস্টেইনিং টার্বো বুস্ট ম্যাক্স ক্লক স্পিডে কিন্তু এটা পুশ করতে পারে নিজেকে। তো সেই হিসাবে এটা একটা ওয়ারেন্টি চয়েস হওয়ার কথা। বাকিটা আমরা বেঞ্চমার্কে দেখবো। এইটার সাথে একটা ভালো মাদারবোর্ড সাপোর্ট দিতে হবে। অনেকেই বলেন যে 14600KF এর একদম ম্যাক্সিমাম ওসি যদি আমরা পার্সু করতে চাই Z790 মাদারবোর্ড ইজ আ মাস্ট। বাট এন্ট্রি বাজেটের Z7090 থেকে আমার মনে হয় B760M যেটা মোটামুটি হায়ার রেঞ্জের আছে এটা কিন্তু ভালো পারফর্ম করার কথা। এর জন্য আমরা বাজেটের কথা মাথায় রেখেও B760M গিগাবাইট অরাস এলিট এই মাদারবোর্ডটা নিছি, যেটা কিন্তু খুবই কেপেবল একটা মাদারবোর্ড। পোর্ট, তারপর আইও, তারপর চিপসেটের যে ভিরম ক্যাপাবিলিটি, সব দিক দিয়ে কিন্তু এটার বেশ ভালো একটা পারফরমেন্স দেওয়ার কথা। 22,000 টাকা এটার প্রাইসটা পড়বে। দেখা যাক এটা আমাদের 14600KF-কে কতটুকু পুশ করতে হেল্প করতে পারে। এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা একটু মেমোরি কন্ট্রোলার, সেগুলো নিয়ে চলুন কথাবার্তা বলি। মেমোরি কন্ট্রোলার হিসেবে প্রথমে আমরা যদি একটু র্যামের কথাবার্তা বলি, র্যাম কিন্তু এই সিস্টেমের জন্য খুবই ইন্টিগ্রাল একটা পার্ট। DDR5 আমরা Corsair Vengeance 8GB দুইটা স্টিক নিছি, এক একটা 16GB 32GB র্যাম। 32GB নেওয়ার কারণ যে এই যে আমাদের যে বিলটা যেহেতু আর্কিটেকচার কাজ করবে সমানে, আমি মনে করি এটাতে ক্রোম মাল্টিটাস্কিং চলবে, নানা রকমের ভারী সফটওয়্যার চলবে, সেই ধরনের জন্য সেই ধরনের সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য 32GB র্যাম আমার মনে হয়েছে যে এটা এখন সময়ের দাবি। অ্যান্ড লুমিয়নের মতো সফটওয়্যারগুলো কিন্তু এখন রেকমেন্ডই করে 32GB র্যাম নিতে। তো এই দুইটা স্টিক আমাদের মোটামুটি পড়ছে 15,600 টাকার মতো। ফুল আপনারা 8GB সিঙ্ক পেয়ে যাবেন, এই 8GB সিঙ্ক আর কি। অ্যান্ড এটা 6000 MHz এর র্যাম। XMP প্রোফাইল অন করলে আপনারা ইন্টেলের সহজে 6000 MHz দুইটাতে পার্সু করতে পারবেন। এরপরে যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা আমাদের যে SSDটা আছে, এটাতে আমরা Corsair MP600 Elite হিটসিঙ্ক সহ প্রসেসরটা SSDটা ইউজ করছি। এটা কিন্তু একটা 1TB Zen 4 SSD অ্যান্ড টপ অফ দ্য লাইন SSD। MP600 Pro যেটা ছিল ওটাও খুব ভালো ছিল, বাট ওটাতে হিটসিঙ্ক আসতো না। আমাদের একটা ভিডিও ছিল, তো এখন Corsair বুঝতে পারছে ভুলটা কোন জায়গায় হয়েছে। লাইফ স্প্যান, লংগিভিটি আর স্পিড বাড়ানোর জন্য তাই ওরা এখন একটা ভালো হিটসিঙ্ক দিয়ে দিছে। অ্যান্ড এইটার যেটার স্পিড টেস্ট ওটা তো আমরা দেখবোই, কি জানি বেঞ্চমার্কে দেখবো। এইটা এখন আপনার 11,000 টাকার আশপাশে পেয়ে যাবেন। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা এই সিস্টেমটাকে, যেটা আমাদের মেইন ওয়ান অফ দ্য হার্ট, সেটা যেহেতু আর্কিটেকচারদের জন্য বিল্ড, আপনাকে NVIDIA GPU-তে যেতেই হবে। এর জন্য আমরা যেটাতে গেছি GeForce RTX 4070 Super। আমার কিন্তু 4080 GPU-টা খুব সুইট স্পট মনে হয়, এবং আর্কিটেকচার যারা কাজ করেন তাদের জন্য কিন্তু 4080 নেওয়াটা বলে হয় কি ফিউচার প্রুফ থাকবে। বাট অনেকেরই দেখা যায় যে বাজেটের কারণে 4080-তে যাওয়া সম্ভব হয় না। দামটা তো আপনার দেখতে হবে 1,60,000, 1,80,000, মডেল ভেদে নানা রকম হয়। বাট 4070 সুপার একটা খুবই সুন্দর চয়েস হইতে পারে। আমার কাছে যেটা দেখতে পারতেছেন সেটা MSI Ventus 3X 12GB GDDR6X 4070 সুপার MSI। এটা আপনার 88,000 টাকার আশপাশে পড়বে। এটার ক্যালিবারটাও আমরা দেখবো। 4070 Ti এটা আমরা অমিট করতেছি কারণ ওইটার সাথে 4070 সুপার দামের ডিফারেন্স অনেক, বাট 4070 সুপার কিন্তু ম্যাচ বেটার পারফর্ম করে, ভ্যালু ফর মানি ম্যাচ বেটার প্রোভাইড করে। এটারও আমরা ক্যালিবারটা বেঞ্চমার্কসে দেখবো। এরপর যেটা নিয়ে আমাদের কথাবার্তা বলা দরকার সেটা এই পুরো সিস্টেমকে আমার তো পাওয়ার আপ করতে হবে, তার জন্য একটা PSU আছে।
পিএসইউ হিসেবে আমরা কোর্সারের CV750 এটা নিছি, বাজারের ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে রিলায়েবল পিএসইউ। অ্যান্ড এই বিলটাকে সাস্টেইন করানোর জন্য, পাওয়ার আপ করানোর জন্য, ফ্লুয়েন্টলি চালানোর জন্য, ট্রানজিয়েন্ট যে স্পাইকগুলো হবে সেটাকে মেনটেন করার জন্য CV750 ইজ মোর দেন ইনাফ। এটা পসিবল হয়েছে বিকজ 4070 সুপার ইজ আ সুপার এফিসিয়েন্ট জিপিইউ। যাই হোক, CV750-এর দামটা এখন 7600 টাকা আপনারা পেয়ে যাবেন এর আশপাশে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই পুরা বিল্ডের আমাদের 14600 KF এর মতো পাগলা ঘোড়াকে ঠান্ডা রাখতে চাই। একটা হচ্ছে এআইও লাগবে, লিকুইড কুলার লাগবে। লিকুইড কুলার হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে এই হচ্ছে ডিপ কুলার LT720S। এটা হচ্ছে আপনার 12300 টাকার আশপাশে পড়বেন, 360mm এআইও, যেটা কিন্তু আমাদের এই কোরাই 5-কে পারফরমেন্সকে সাস্টেইন করাতে, ক্লক স্পিড মেনটেন করতে গ্রেটলি হেল্প করার কথা। তো দেখা যাক, এটা হচ্ছে আপনার 12300 টাকার আশপাশে পেয়ে যাবেন মোটামুটি। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বিলটাতে আমরা কেসিং হিসাবে কি ইউজ করছি। চলুন কেসিংটা একটু দেখা যাক। কেসিং হিসেবে আমার পাশে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে পিসি পাওয়ারের আইসল্যান্ড। ওয়েল, আর্কিটেকচার যারা আছেন তারা চান যে তাদের যে রিগটা হবে, তাদের ডেস্কে যে জিনিসটা থাকবে সেটাও যেন একটা আর্কিটেকচার ভ্যালু দেয়, সেটা যেন অ্যাস্থেটিক টু ওই লেভেলের হয়। অ্যান্ড এই কেসিংটা আপনি যদি দেখেন আপনার চোখ পড়তে বাধ্য। একটু দামটা বলে দিই, 9500 টাকার মতো প্রাইস। এটা যদি আপনারা দেখেন অ্যাকুরিয়ামের মতো কেসিং, এভাবে হচ্ছে আলমারির দরজার মতো এভাবে আপনি খুলে আনতে পারবেন, স্লাইডিং ডোরের মতো, উইচ লুকস ভেরি নাইস। অ্যান্ড এটাতে আপনারা 6টা প্রি ইনস্টলড ফ্যান পাবেন, যেগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ARGB সাপোর্টেড, ARGB সিঙ্ক। আপনার মাদারবোর্ডের ARGB হেডারে লাগে হচ্ছে সব সিঙ্ক করতে পারবেন। অনেক হচ্ছে আপনার এআইওর জন্য ক্লিয়ারেন্স আছে। ATX মাদারবোর্ড খুব সহজে এটে যাবে। তারপরে হচ্ছে METX মাদারবোর্ড আমরা ইউজ করছি, পোর্টের কোনো অভাব হবে না। পিছনে হচ্ছে আপনার পিএসইউ শর্টটা আছে 200mm এর মতো, এআইয়ের ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার 175mm এর মতো। অ্যান্ড হচ্ছে ওটার যে পোর্টটা সেটা হচ্ছে এদিকে নিচ দিয়ে সুন্দর মতো দিয়ে দিছে, উইচ লুকস ভেরি নাইস আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমরা কেসিংটা পিক করছি দেখেই পছন্দ হওয়ার মতো। সামনে একটা ARGB স্ট্রাইপের মতো আছে, যদিও আমার ওটা অতটা ভালো লাগে না। পিসি পাওয়ার কিন্তু ডেলিভারিটলি ওদের কেসিং গেমটা আপ করতেছে, কেসিংটা ভালো কেসিং নিয়ে আসতেছে। ফার্দারমোর এটার যেটা হচ্ছে আমার যে পারফরমেন্সটা মনে হয়, ভিতরে হচ্ছে এয়ার সার্কুলেশন সেটাও ভালো মনে হয়। ফ্যানগুলো আপনি ইনটেক বা আউটলেট যেভাবে ইচ্ছা করতে পারেন, এটা আপনার সুবিধা মতো থাকবে। তো এই হলো আমাদের কেসিং। এবার একটু পুরা বিলটা নিয়ে কথাবার্তা বলি। এই পুরা বিলটা হচ্ছে আপনারা এক্স্যাক্টলি 2 লক্ষ টাকায় টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন। এটা একটা অফার প্রাইস আমি যতদূর শুনলাম। অ্যান্ড এটা বানাইতে আমাদের মোটামুটি ভালোই কাঠখড় পুরাইতে হচ্ছে। তো 2 লক্ষ টাকা এটা আমি জানাই রাখলাম আপনাদের। এখন যেটা জানানো দরকার, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, চলুন বেঞ্চমার্কে চলে যাই। বেঞ্চমার্কে দেখি যে পিসিটা হচ্ছে কেমন পারফর্ম করবে। প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6 দিয়ে এটাকে বেঞ্চমার্ক করতে বসাই দিই আমাদের 14600 KF-কে। যেহেতু এটা আমাদের ট্র্যাডিশন শুরু করা, আর্কিটেকচার বেঞ্চমার্কগুলোতে এটা কিন্তু অতটা যে ম্যান্ডেটরি তা না, বাট আমরা শুরু করি। যখন আমরা সিঙ্গেল করে Geekbench-টা শেষ হওয়ার পর দেখলাম যে 2893 মতো 14600 KF পুশ করছে, অ্যান্ড মাল্টি করে কিন্তু প্রায় হ্যামারিং 17350-এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু মাল্টি কোর পারফরমেন্সে ওয়ান অফ দ্য হাইয়েস্ট আমাদের রেকর্ড করেন। খুবই ভালো পারফর্ম করছে, নো ডাউট। ওপেন সিয়ারে যখন আমাদের RTX 4070 সুপার কিক টু ক্যানিভারটা বেঞ্চমার্ক করতে বসায় দিলাম, দেখলাম যে প্রায় 2,07,382 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ অ্যাগেইন হিউজ, ভেরি গুড ফর ভেন্টাস 3X। এটার তো কুলিংটা এমনিও ভালো, এর জন্য কিন্তু বেঞ্চমার্ক স্কোরটা একটু হায়ার দিকেই থাকে মোটামুটি। এরপর আমরা আস্তে আস্তে একটু আমাদের আরও বেঞ্চমার্কে আগাই। ব্লেন্ডারের যে মনস্টার ক্লাসরুম আর জাংশপ, অনেক আর্কিটেকচার কিন্তু হচ্ছে বা আর্কিটেক্ট প্রফেশনে যারা যাবেন তারা কিন্তু ব্লেন্ডারটা ইউজ করেন মোটামুটি 3D মডেলিংয়ের জন্য। সেইখানেও কিন্তু মনস্টার ক্লাসরুম জাংশপে করার পর দেখলাম যে প্রায় 6150-এর মতো স্কোর পুশ করছে আমাদের জিপিইউটা, যেটা কিন্তু বেশ ভালো স্কোর মানতেই হবে। এরপর আমরা সিনেমা 4D-তে একটা প্রিসেটকে বেঞ্চমার্ক করলাম, এটা একটা বেঞ্চমার্ক প্রিসেট। এটাকে যখন আমরা বেঞ্চমার্কটা শেষ করলাম দেখলাম যে 4650-এর মতো স্কোর পুশ করছে ম্যাক্সনের সিনেমা 4D,
যেটা কিন্তু এগেইন ভেরি গুড একটা স্কোর। আমি অন্যান্যগুলো ফ্ল্যাগশিপ জিপিউর সাথে কম্পেয়ার করে দেখলাম, বেশ ভালো একটা স্কোর করছে আমাদের এই সিস্টেমটা। এরপর আমরা ভিরা 6 বেঞ্চমার্কে এই সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম। প্রথমে যখন সিপিউটাকে বেঞ্চমার্ক করলাম, আবারও পাগলা ঘোড়ার মতো স্কোর পুশ করছে, 23,843-এর মতো স্কোর পুশ করছে আমাদের কোরাই 5টা, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মানতেই হবে। তারপর জিপিউটার যখন ক্যালিবার মাপলাম আরটি করে, দেখলাম যে 5,034 এমপ্যাথের মতো স্কোর পুশ করছে। এগেইন এটা কিন্তু বেশ ভালো একটা স্কোর এই ধরনের বেঞ্চমার্কের ক্ষেত্রে, সেটা আমার মানতেই হবে, কারণ আমি অনেকদিন ধরে বেঞ্চমার্ক করতেছি, তো জিনিসটা আমি ভেরিফাই করতে পারি। এরপর আমরা অকটেন বেঞ্চমার্কে যখন হচ্ছে কয়েকটা আরটি সিন রেন্ডার করলাম, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, তারপর হচ্ছে কিছু 3D মডেলের, তখন দেখলাম যে প্রায় 687-র মতো ওভারঅল স্কোর পুশ করছে, যেটা কিন্তু বেশ ভালো। আর অন্তত এই ধরনের এই গ্রেডের জিপিউর জন্য 687 ইজ আ ভেরি গুড স্কোর, যেহেতু রে ট্রেসিং এনাবল করে এই জিনিসটা বেঞ্চমার্ক করা হয়েছে। এখন আমাদের একটু বড় বেঞ্চমার্কের দিকে যাই, স্কেচআপ ফর ভিরে। এটাতে যখন আমি করলাম আর কি ভিরে ফর স্কেচআপ, সরি, স্কেচআপে আমরা একটা ভিরের এক্সটেনশন ইউজ করে অ্যাসেট এডিটরে যখন হাই প্রিসেটে 1080p-তে একটা লিভিং রুমের সিন বেঞ্চমার্ক করলাম গ্লোবাল ইলুমিনেশনটা অন রেখে, তখন দেখলাম যে এটা প্রায় 2 মিনিট 45 সেকেন্ডের মধ্যে পুরো সিনটাকে রেন্ডার করে ফেলছে, যেটা কিন্তু বেশ ভালো, বেশ স্পিড। অ্যান্ড যখন স্কেচআপ আমরা ইউজ করছি তেমন কোনো ল্যাগিনেস কিন্তু আমরা পাই নাই। স্কেচআপ কিন্তু বেশ ভালোই, ভারী একটা সফটওয়্যার যে কোনো সিস্টেমের জন্য। এই সিস্টেমে অন্তত এটা আমাদের পাস করে গেছে। এরপর আমরা আরেকটা কাজ করছি, স্কেচআপে একটা বিল্ডিংয়ের একটা সিনকে আমরা রেন্ডার করছি, হাই প্রিসেটে রেন্ডার করছি 1080p-তে গ্লোবাল ইলুমিনেশন অন রেখে। এবার মোটামুটি 1 মিনিট 59 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো রেন্ডারটা আমাদের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। এই সিস্টেমটা কমপ্লিট করতে পারছে, রে ট্রেসিং কোড ইউজ করছে। বলতেই হবে যে আসলে আর্কিটেকচার যারা কাজ করেন বা আর্কিটেক্ট যারা কাজ করবেন, তারা কিন্তু আসলে এনভিডিয়ার কোনো বিকল্প নেই। এটার যে কুডাগোর, তারপর রে ট্রেসিং করে, এটার উপর বেস করে কিন্তু সব সফটওয়্যার অপটিমাইজ করা অ্যান্ড বিল্ড করা। ফার্দার যখন আমরা একটু রেড শিফটের বেঞ্চমার্কে যাই ম্যাক্সনের, তখন দেখি যে রেড শিফট কিন্তু ওদের যে ভালচার বেঞ্চমার্কটা আছে সেটা কিন্তু বেশ বড় একটা বেঞ্চমার্ক। অ্যান্ড এইটা মোটামুটি ওই সিনটা রেন্ডার করতে একটা মুভি সিনের মতো 3D মডেলিং দিয়ে একটা পুরো সিনকে রাস্টারাইজ করতে হয়, প্রায় 2 ঘন্টা 21 মিনিটের মতো সময় লাগছে। তাও কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট স্কোর হিসাবে, ওয়ান অফ দ্য বেস্ট আর কি টাইম হিসাবেই কিন্তু গণ্য থাকবে। এই 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে এই ধরনের হেভি সিন 2 ঘন্টা 21 মিনিটের মধ্যে যে কমপ্লিট করতে পারছে, এটাও কিন্তু বেশ ভালো। এরপর আমরা যে বেঞ্চমার্কটা করি সেটাকে আর্কিটেক্টরা সব বেঞ্চমার্কের বাপ বলে, ওদের সব সফটওয়্যার বাপ বলে ওয়ান অফ দ্য, বিকজ ওটা কিন্তু প্রচুর রিসোর্স ফ্রেন্ডলি। সেটা হচ্ছে লুমিয়ন। লুমিয়নের 12.5 ভার্সন দিয়ে আমরা একটা বেঞ্চমার্ক করি লিভিং রুমের গ্লোবাল ইলুমিনেশন অন করে। একটা প্রজেক্ট মডেলকে আমরা মুভি সিনে রেন্ডার করি MP4-এ, যেটাতে 1141টা ফ্রেম থাকে, 18 সেকেন্ডের একটা ক্লিপ, যেটাতে 1141টা ফ্রেম থাকে। আমি আমার আর্কিটেক্ট ফ্রেন্ডদের কাছে খবর নিছি, ওরা বলে যে লুমিয়নে এক একটা প্রজেক্ট নাকি ওদের মোটামুটি এক এক সময় রেন্ডার দিতে এমনও হয়েছে 3 দিন, 1 সপ্তাহ বা 1 দিন সারাদিন লেগে গেছে। তো আমাদের এই সিস্টেমটা কেমন করে সেটা একটু দেখার বিষয়। তো আমরা যখন 18 সেকেন্ডের এই ক্লিপটাকে পুরোপুরি রেন্ডার দিলাম, দেখলাম যে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে এই পুরা ক্লিপটাকে রেন্ডার করছে। এই ধরনের হাংরি, এই ধরনের পাওয়ারফুল সিস্টেমেরও প্রায় 3 ঘন্টা 10 মিনিট টাইম লাগছে একটা প্রজেক্টকে মুভি সিনে কনভার্ট করে রেন্ডার করতে। তাহলে বোঝেন কি ধরনের ভারী সফটওয়্যার। এরপর আমরা আরেকটা কাজ করছি, সেটা D5 রেন্ডার সিস্টেম। এটাতে একটা সিনকে বেঞ্চমার্ক করছি, একটা সিটিস্কেপ, একটা সিটির মডেল, যেখানে ট্রাফিক সোর্স, লাইট সোর্স মোটামুটি সবই অ্যাড করা আছে। এটা ওদের ডিফল্ট বেঞ্চমার্ক ইঞ্জিনের মতো কাজ করে। এটাতে যখন বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে প্রায় 58.4 FPS-এর মতো আউটপুট পাচ্ছে। অ্যান্ড বেঞ্চমার্কটা 1 মিনিট 43 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভালো স্কোর বলতে হবে, বিকজ ওদের গ্লোবাল চার্টবোর্ডটা আমি চেক করলাম, যেগুলো 25 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে সেগুলো সব 40, 90, 60 FPS ধরে রাখতে পারে। সেই তুলনায় আমাদের মাত্র 2 লাখ টাকার সিস্টেমটা 4070 সুপার দিয়ে কিন্তু বেশ ডিসেন্ট একটা পারফরমেন্স করছে D5 রেন্ডার সিস্টেমে, সেটা আমাদের বলতে হবে। আর্কিটেক্টদের জন্য খুবই ভালো একটা সফটওয়্যার, আমি যতটুকু শুনছি আর কি এখন। এরপর আমরা আরেকটা সফটওয়্যার নিয়ে কাজ করি বেঞ্চমার্কে, সেটা রাইনোসরাস আর কি। রাইনোসরাসের যে 5 ভার্সনটা আছে, ওটার একটা ডিফল্ট হলোমার্ক টু বেঞ্চমার্ক ইঞ্জিন আছে। ওইটাতে আমরা অনেকগুলো গাড়ির মডেল নিজেদের মতো বেঞ্চমার্ক করে, রেন্ডার করে আর কি, রেন্ডার দিয়ে বেঞ্চমার্কের ডাটাটা শেয়ার করে। ওইখানে CPU আর GPU ক্যালিবার প্রায় 22টা টেস্ট করে আমরা রেজাল্টটা পাই। তো রেজাল্টটা যখন পেলাম, দেখলাম যে 3 মিনিট 27 সেকেন্ড লাগছে পুরো বেঞ্চমার্কটা কমপ্লিট করতে। অ্যান্ড প্রায় 80,968-র মতো ওভারঅল স্কোর পুশ করছে।
আবারও কিন্তু এটা মোটামুটি অ্যাবভ অ্যাভারেজ একটা স্কোর, মোটামুটি ভালোই একটা স্কোর। অর্থাৎ যারা আর্কিটেক্ট যারা নেবেন এই বিল্ডটা তারা কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্সই পাবেন, তা বোঝা যাচ্ছে। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে আমাদের যে এসএসডিটা ইউজ করছি এটার একটু আমাদের ক্যালিবারটা জানতে হবে। এসএসডিটা আমরা যখন সিকুয়েন্সিয়াল রিড করলাম তখন দেখলাম যে 7054 এমবিপিএসের মতো স্পিড পাচ্ছি, আর যখন সিকুয়েন্সিয়াল রাইট দেখলাম 6282 এমবিপিএসের মতো স্পিড পাচ্ছি, যেটা কিন্তু তাদের অ্যাক্লেম স্পিড থেকেও মোটামুটি একটু বেশি আছে। তো হ্যান্ডস ডাউন খুবই ভালো একটা পারফরমেন্স দিছে এসএসডিটা, নো ডাউট, অ্যান্ড দিবেও। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা হচ্ছে আর্কিটেক্টের প্রফেশনে কাজ করেন, এনস্কেপ একটা এক্সটেনশন আছে স্কেচআপের জন্য, ওইটা নাকি আরও অপটিমাইজ শুনছে, আরও ইজিলি কাজ করা যায়। ওটা আর আমি ট্রাই করে নিই, বিকজ আই থিঙ্ক এনাফ বেঞ্চমার্ক আমরা করছি, আরও করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এখন যেটা নিয়ে আমাদের কথাবার্তা বলা জরুরি সেটা হচ্ছে এই যে মাদারবোর্ডটা আমরা ইউজ করছি, প্রসেসরটা ইউজ করছি, কুলারটা ইউজ করছি, এইটার আমাদের থার্মাল ম্যানেজমেন্ট, ভিআরএম, টেম্পারেচার, এইগুলোতে একটু দেখতে হবে। তো এইগুলোতে আমরা করছি কি, প্রথমেই প্রাইম 95 এবার স্মল A50 আমরা টেস্ট করছি যাতে ম্যাক্সিমাম হিট, ম্যাক্সিমাম স্ট্রেস সিপিউর মধ্যে দিয়ে যায়। আমরা লার্জ A50 টেস্ট দিয়ে আর স্ট্রেস আর মেমোরি কন্ট্রোলারটাকে হচ্ছে মিক্স করি নাই, এবার আমরা সিপিইউ স্পেসিফিকই রাখছি। তো যখন আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের টর্চার টেস্ট করলাম, প্রথমে হচ্ছে আমরা প্রসেসরটা নিয়ে কথা বলি। এই প্রসেসর এত পাগলা ঘোরা প্রসেসর, এত মাথা গরম প্রসেসর, বিশ্বাস করবেন না, হায়েস্ট 239 ওয়াট প্রথমে ইনটেক করছে, তারপরে আস্তে আস্তে 215 ওয়াটে নামায় আনছে। অ্যান্ড 215 ওয়াট যখন ইনটেক করছে, এটার হচ্ছে টেম্পারেচারটা সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস, অ্যাভারেজে ছিল 100-101 ডিগ্রি সেলসিয়াস। কখনো আমি 99 থেকে নামতে দেখি নাই। এইরকম LT720S এর মতো 360 mm রেডিয়েটারও এটাকে মাথা ঠান্ডা রাখতে যায়, গলদ ঘর্ম ছুটে যাচ্ছে। এত সফিস্টিকেটেড একটা কুলার, তারপরে কিন্তু 14600 KFকে বাগে আনতে পারতেছে না। এতেই বোঝা যায় যে এটার যে পাওয়ার ক্যাপটা যদি ক্যাপ না করা থাকে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়, অনেক বেশি টেম্পারেচার মেনটেন করে। বাট সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখন আমরা মাদারবোর্ডের ক্যালিবারটা নিয়ে কথাবার্তা বলবো। B760M অরাস এলিট এই মাদারবোর্ডটা, এইটা ভিআরএম টেম্পারেচার এত হাই ওয়াট ইনটেকের সময় মাত্র হচ্ছে আপনার 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে, এর বেশি যায়ই নাই। অ্যান্ড খুব সুন্দর করে পারফরমেন্সটা মেনটেন করে দিছে। তো ডেফিনেটলি বলা যায় এই ভিআরএমটা খুব সুন্দরভাবে এই প্রসেসরের ওসি ক্যাপাবিলিটি হ্যান্ডেল করার জন্য বেশ কেপাবল, তা বলতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, ভিআরএম টেম্পারেচার যখন 65 ডিগ্রি সেলসিয়াস ছিল, Core i5 এর প্রসেসরটা ম্যাক্সিমাম টাইমেই কিন্তু 4.6 থেকে 4.7 গিগাহার্টজের মতো মেনটেন করতেছিল, যেটা খুবই খুবই ভালো পারফরমেন্স। বাট অবশ্যই আপনাদেরকে হচ্ছে যারা আর্কিটেক্ট এটা নিয়ে কাজ করবেন তাদেরকে আমার সাজেশন থাকবে টিডিপিটা একটু লক করে নেবেন, একটু নামাই নেবেন, বা প্রসেসরটা আন্ডারভোল্ট করে নেবেন যাতে সাস্টেইন পারফরমেন্সটা বেশি পান। নাহলে কিন্তু ডিপ কুলের এই এর উপর বেশ প্রেশার পড়েছে, তা কিন্তু আমরা আমাদের সিস্টেমে দেখতে পারতেছি। তো এই ছিল মোটামুটি আমাদের বেঞ্চমার্ক। এখন একটু কনক্লুশনে কিছু কথা বলে জিনিসটা শেষ করে দিই চলো। তাহলে দিন শেষে আমাদের যে বিলটা করলাম এটার ভ্যালুয়েশনটা কেমন দাঁড়ালো, জাস্টিফিকেশনটা কেমন দাঁড়ালো, আমি যত ধরনের বেঞ্চমার্ক করে দেখাইলাম আমার মনে হয়েছে খুব সলিড একটা পারফরমেন্স দিছে। এই বিলটাতে আমরা এমন প্রসেসর ইউজ করছি যেটাকে বাগে রাখতে আপনাদের কষ্ট হয়ে যাবে গ্যারেন্টিড। কেন যে ইন্টেলকে মানুষ মাঝে মাঝে বকাবকি করে, 215 ওয়াটের মতো বা 240 ওয়াট যেটা ম্যাক্স ইনটেক করছে, ইটস ইনসেইন লেভেলের পাওয়ার ইনটেক। আপনার কিন্তু যে পাওয়ার বিলের যে মিটার আছে সেটাতে কিন্তু চোখ বুলাইতে হবে যদি এটা এত টানতে থাকে। সাজেশন থাকবে একটু ক্যাপ করে নেবেন, তাহলে ভালো সাস্টেইনড হচ্ছে গিয়ে ক্লক স্পিড পাবেন। মাদারবোর্ড যেটা ইউজ করছি ওয়ান অফ দ্য টপ মাদারবোর্ড আমার বলতে হবে। এটাকে একটা বেসিক Z790 সাথে আমার কম্পেয়ার করার ইচ্ছা আছে কতটুকু পারফরমেন্স করে, বিকজ 760 ম্যাক্সানের আমরা বোর্ড দেখছি, অন্য বোর্ড দেখছি, সেগুলো কিন্তু পাওয়ার লিমিট ক্যাপ করা থাকে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, চাইলে একটা Core i7ও নিতে পারেন যেটা 14700K আছে, আর একটু বেটার পারফরমেন্স পাবেন, বাট খুব একটা আহামরি ডিফারেন্স হওয়ার কথা না। বাট Core i7 শুড বি বেটার দেন 14600KF ইন সিঙ্গেল কোর পারফরমেন্স। আমরা একটা বস জিপি ইউজ করছে যেটা সব দিক দিয়ে ভ্যালু ফর মানি হওয়ার কথা, বাট কারো যদি টাকার সমস্যা না থাকে 4080-তে যান, আরও ফিউচার প্রুফিং সলিউশন আপনারা পাবেন। এসএসডি ইউজ করছি ওয়ান অফ দ্য বেস্ট, হিটসিং সহ স্পিডের দিক দিয়ে বেস্ট। এআইওটা আমি বলবো একটু ফাম্বল করছে, বাট এর থেকে বেশি এআইও আপনারা কি দিবেন, আর টিকেটটা দিতে পারেন 420 mm এর মতো আছে, বাট প্রসেসরকে আপনার ক্লক স্পিড আন্ডারবোল্ট করতে হবে, কিচ্ছু করার নাই। মাদারবোর্ডে ভিআরএম ঠিক ছিল, চেকমার্ক। তারপরে হচ্ছে পিএসইউ যেটা ইউজ করছি ইটস গুড, 750 ইজ গুড ইনাফ। কেসিংটা ওয়ান অফ দ্য অ্যাস্থেটিক হাংরিদেরকে প্লিজ করবে আই এম শিওর। অ্যান্ড বেঞ্চমার্ক নিয়ে যদি কথা বলি, আরও কিছু যদি বেঞ্চমার্ক বাদ থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা এই ভিডিওর যদি একটা সেকেন্ড পার্ট বানাতে চান আরও হায়ার বিল্ডে আপনাকে কমেন্ট করে জানাতে পারেন। বাট 2 লক্ষ টাকা আই থিঙ্ক সব রকমের বেঞ্চমার্ক, সেটা লুমিয়ন হোক, ভিরে হোক, স্কেচআপ হোক, D5 হোক,
তারপরে রেড শিফট হোক, অকটেন হোক, সবগুলোতে কিন্তু একটা ডিসেন্ট পারফর্ম করছে বলতে হবে, বিকজ 2 লাখ টাকায় কিন্তু এটা খুবই জাস্টিফাইড আমার মনে হয়েছে। অ্যান্ড বাদ বাকি আপনারা যদি কেউ এএমডিতে যেতে চান যেতে পারেন, বাট একটা কথা আমি শুনি বারবার যে প্রোডাক্টিভিটি সেগমেন্টে এএমডি থেকে ইন্টেল বরাবরই ভালো করে। এটা জাস্টিফিকেশন কতটুকু সেটা আমরা একটা সিপিইউ মারামারি করলেই দেখতে পারবো, বাট অলওয়েজ র্যামও একটা ভালো ইউজ করেছি, বিলটা ভালোই ছিল আর কি, আমার যা মনে হয়েছে। এটা আপনারা টেকনিক্যাল সব ব্রাঞ্চে পেয়ে যাবেন। আরেকটা কাজ করবেন, আমাদের যে গ্রুপটা আছে টেকলিক বাংলাদেশ, ওটা জয়েনিং লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, ওটাতে জয়েন হবেন। ওটাতে জয়েন হলে আমরা নানা রকমের আড্ডা দিতে পারবো, কোন কোন আপনারা বিল্ড সাজেশন চান বা কোন সিপিইউ জিপিউর মারামারি চান, কোন মনিটরের ক্ল্যাশ চান, সব আমাদেরকে জানাতে পারেন। তারপরে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। আর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা যদি এখন বিদায় নিচ্ছে, আপনারা যদি আমাদের স্যামসাংয়ের একটা স্ক্যাম আমরা এক্সপোজ করছিলাম ফোনের ডিসপ্লে, সেটা যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর আপনারা যদি পিসি পাওয়ার, দাওয়ার, এমএসএ 3টা মনিটর মারামারি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা অন্য কোনো ভিডিওতে। আমি অনুরাগ, গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।